বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিগত অনেকদিন নতুন কোনো লেকচার দিতে পারিনি, কারণ আমি শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলাম, মানে কোভিড-19 পজিটিভ ছিলাম। সেজন্য অনেকদিন নতুন ভিডিও আপলোড দিতে পারিনি। তো এখন আমরা আজকে আলোচনা করব প্রভিশনিং এবং বেস ফর প্রভিশনিং। অনেকেই রিকোয়েস্ট করেছিলেন এই বিষয়ে একটি লেকচার দেওয়ার জন্য। সময়ের অভাবে একটু দেরি হয়ে গিয়েছে। তারপর আজকে আমরা আলোচনা করব প্রভিশনিং এবং বেস ফর প্রভিশনিং। এখন প্রথমে আমরা জানব প্রভিশনিং কি। প্রভিশনিং হলো গ্রাহক এবং ব্যাংকের স্বার্থ রক্ষার জন্য এবং আনএক্সপেক্টেড লস অ্যাবজর্ব করার জন্য ব্যাংকের যে প্রফিট হয়, প্রফিট থেকে আলাদা একটা যে অংশ রাখা হয় সেটা হলো প্রভিশনিং। এই প্রভিশনিং দুই প্রকার, একটা হলো জেনারেল প্রভিশনিং আর একটা হলো স্পেসিফিক প্রভিশনিং। জেনারেল প্রভিশন এবং স্পেসিফিক প্রভিশন। জেনারেল প্রভিশনটা রাখা হয় সাধারণত আনক্লাসিফাইড লোনের জন্য। আনক্লাসিফাইড বলতে ইউসি, এসএমএ, রেগুলার এবং ইরেগুলার যে লোনগুলো আছে সেই লোনগুলোর ক্ষেত্রে জেনারেল প্রভিশনটা রাখা হয়। এখন আমরা জানবো জেনারেল প্রভিশনটা কি পরিমাণে রাখতে হয়। আমরা প্রথমে দেখব শর্ট টার্ম এগ্রিকালচার অ্যান্ড মাইক্রো ক্রেডিট। শর্ট টার্ম এগ্রিকালচার এবং মাইক্রো ক্রেডিটে রাখতে হয় 1%। আর আমরা পরে যদি দেখি কনজিউমার ফাইন্যান্সে সহজে বোঝার জন্য আমি বলছি শুধু হাউস ফাইন্যান্সে 1% আর বাকি সব ক্ষেত্রে 2%। যেমন লোন ফর প্রফেশনাল ক্রেডিট কার্ড, এই ক্ষেত্রে রাখতে হয় 2%। এবং আদার কনজিউমার ফাইন্যান্সে 2%। আদার কনজিউমার ফাইন্যান্সে আগে 5% ছিল। বিআরপিডি লেটার নাম্বার 52 অক্টোবর 2020 সালের সার্কুলার অনুযায়ী আদার কনজিউমার ফাইন্যান্সে 2% রাখতে হয়, আগে এটা ছিল 5%। তারপর সিএমএসএমই, কর্টেজ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের ক্ষেত্রে রাখতে হয় 0.25%। এখন আমাদের দেখতে হবে আসলে কি প্রভিশন যত রাখবে ততটা ব্যাংকের জন্য লস, কারণ এটা ব্যাংকের প্রফিট থেকে রাখতে হয়। এই জন্য সিএমএসএমই লোন সেক্টরে বেশি লোন দেওয়ার জন্য গভর্নমেন্ট এটা এনকারেজ করছে, সেই জন্য এখানে 0.25% প্রভিশনিং রাখতে হয় এখানে। তারপরে ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংকস, সিকিউরিটি ডিলার্স, এই ক্ষেত্রে রাখতে হয় 2%। এবং অল আদার ক্রেডিট এবং বাকি যে লোনগুলো আছে সেই ক্ষেত্রে 1%। এই ক্ষেত্রে অফ ব্যালেন্স শিট এক্সপোজার যেগুলো, যেমন লেটার অফ ক্রেডিট, ব্যাংক গ্যারান্টি, সেই ক্ষেত্রে অফ ব্যালেন্স শিট এক্সপোজারের ক্ষেত্রে আনক্লাসিফাইড লোনের ক্ষেত্রে 1% রাখতে হয়। তাহলে আমরা সহজে বলতে পারি শর্ট টার্ম এগ্রিকালচার এবং মাইক্রো ক্রেডিটের ক্ষেত্রে 1%, আর কনজিউমার ফাইন্যান্সে শুধু হাউস ফাইন্যান্সে 1% আর বাকি সব ক্ষেত্রে 2%। যেমন লোন ফর প্রফেশনাল ক্রেডিট কার্ড, আদার কনজিউমার ফাইন্যান্সে 2%। এবং ব্রোকারেজ হাউস, সিকিউরিটি ডিলার্স এবং মার্চেন্ট ব্যাংকসের ক্ষেত্রে 2%। এবং অল আদার ক্রেডিটে 1%। আর সিএমএসএমই, কর্টেজ মাইক্রো স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজের ক্ষেত্রে 0.25%। এখন আমরা আলোচনা করব স্পেসিফিক প্রভিশন নিয়ে। স্পেসিফিক প্রভিশন নর্মালি ক্লাসিফাইড লোনের ক্ষেত্রে রাখা হয়, সাধারণত এসএস, ডিএফ এবং বিএল এর ক্ষেত্রে এই প্রভিশনিংটা রাখা হয়। এখন আমরা আলোচনা করব সিএমএসএমইর আন্ডারে কর্টেজ মাইক্রো এবং স্মল ক্রেডিটে কিভাবে প্রভিশনিংটা রাখা। তো সেই ক্ষেত্রে একটা সার্কুলার হয়েছে 2020 সালের জুলাই মাসে, বিআরপিডি সার্কুলার নাম্বার 16। সেই অনুযায়ী নতুনভাবে কর্টেজ মাইক্রো এবং স্মল ক্রেডিটের ক্ষেত্রে প্রভিশনিং রাখতে হয়। সেটা হলো এসএস এর ক্ষেত্রে 5%, ডিএফ এর ক্ষেত্রে 20% এবং বিএল এর ক্ষেত্রে 100% রাখতে হয়। তো সেটা আগে বেশি ছিল, সেটা আগে ছিল 20%, 50% এবং 100%। তো এই সার্কুলার বলে এখন প্রভিশনিংটা আমাদের কম রাখতে হচ্ছে। তাহলে আমরা এসএস এ এখন রাখবো কর্টেজ এবং মাইক্রো স্মল ক্রেডিটের ক্ষেত্রে এসএস এ রাখবো 5%, ডিএফ এ রাখবো 20% এবং বিএল এ রাখবো 100%। এবং এগ্রি ক্রেডিটের ক্ষেত্রে এসএস এ রাখতে হয় 5%, ডিএফও 5%, আর এখানে বিএল এ 100% রাখতে হয়। তো এখন আমরা দেখব কর্টেজ মাইক্রো স্মল, এই ক্ষেত্রে একরকম প্রভিশনিং রাখতে হয় এবং এগ্রির ক্ষেত্রে একরকম প্রভিশনিং রাখতে হয়, আর বাকি সব লোনের ক্ষেত্রে অন্যরকম। বাকি সব লোনের ক্ষেত্রে কিরকম হয়, সেই ক্ষেত্রে হলো আপনার এসএস এ 20%, ডিএফ এ 50% এবং বিএল এ 100%। তাহলে আমাদের টোটাল প্রভিশনিংটা এখানে ক্লিয়ার হচ্ছে আশা করি। তাহলে আমরা প্রথমে আবার একটু ক্লিয়ার করি। কর্টেজ মাইক্রো স্মল মানে সিএমএসএমইর আন্ডারে কর্টেজ মাইক্রো এবং স্মল, মিডিয়াম নয়, কর্টেজ মাইক্রো এবং স্মলের ক্ষেত্রে প্রভিশনিংটা হবে এসএস এ 5%, ডিএফ এ 20%, বিএল এ 100%। এবং এগ্রিকালচারের ক্ষেত্রে এসএস এ 5%, ডিএফ এ 5%, বিএল এ 100%। এখানে কর্টেজ মাইক্রো স্মল এবং এগ্রি ক্রেডিট বাদে বাকি যত লোন আছে সেই ক্ষেত্রে হবে এসএস এ 20%, ডিএফ এ 50% এবং বিএল এ 100%।
তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা আলোচনা করব বেস ফর প্রভিশনিংটা, মানে এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিকগুলো আসলে যে কোনো ভাইবা বোর্ডে কোশ্চেন করে, যে কোনো প্রমোশনের পরীক্ষায় কোশ্চেন করে, এবং আমাদের যে ব্যাংকিং ডিপ্লোমাতে কিন্তু এই কোশ্চেনটা খুব কমন একটা কোশ্চেন, এই কোশ্চেনটা আসে। এই জন্য আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন, আশা করি বুঝতে পারবেন। বেস ফর প্রভিশন হলো মানে একটা লোনের এগেইনস্টে, ক্লাসিফাইড লোনের এগেইনস্টে কত টাকা প্রভিশন রাখতে হবে। সেই ক্ষেত্রে একটা সূত্র আছে, সেটা হলো টোটাল ক্লাসিফিকেশন বেস ফর প্রভিশন ইকুয়াল টু টোটাল ক্লাসিফাইড লোন আউটস্ট্যান্ডিং মাইনাস ইন্টারেস্ট সাসপেন্স মাইনাস ভ্যালু অফ এলিজিবল কোলাটারাল সিকিউরিটি। এক্ষেত্রে আমরা একটু আলোচনা করি, এখানে প্রত্যেকটা কম্পোনেন্ট নিয়ে আলোচনা করি। টোটাল ক্লাসিফাইড লোন আউটস্ট্যান্ডিং মানে একটা লোন ক্লাসিফাইড হওয়ার পরে তার টোটাল যে আউটস্ট্যান্ডিংটা থাকবে সেটা হলো টোটাল ক্লাসিফাইড লোন আউটস্ট্যান্ডিং। দেন মাইনাস ইন্টারেস্ট সাসপেন্স। এখানে ইন্টারেস্ট সাসপেন্সটা কখন হবে? যখন একটা লোন ক্লাসিফাইড হয়ে যাবে তখন এটা ইন্টারেস্টটা ইনকামে না গিয়ে আলাদা একটা জিএল এ চলে যাবে। সেই জিএলটার নাম হবে ইন্টারেস্ট সাসপেন্স। তাহলে সেটা ইনকামে যাবে না, এটা ইন্টারেস্ট সাসপেন্স অ্যাকাউন্টে চলে যাবে। তারপরে মাইনাস ভ্যালু অফ এলিজিবল কোলাটারাল সিকিউরিটি। তো যখন আমরা একটা লোন দিই তার এগেইনস্টে আমরা কিছু কোলাটারাল সিকিউরিটি নিয়ে থাকি, সেগুলো মাইনাস হবে। তো এখানে ভ্যালু অফ এলিজিবল কোলাটারাল সিকিউরিটির ক্ষেত্রে কিছু বোঝার বিষয় আছে, সেটা হলো মানে যদি ল্যান্ড অ্যান্ড বিল্ডিং হয়, মানে নর্মালি আমরা যে লোনগুলো দিয়ে থাকি সেগুলো ল্যান্ড এবং বিল্ডিং এর এগেইনস্টেই আমরা দিয়ে থাকি বেশি। তো সেই ক্ষেত্রে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর যে মার্কেট ভ্যালু হবে তার 50% সিকিউরিটি ভ্যালু হবে। কোলাটারাল এলিজিবল কোলাটারাল সিকিউরিটি হবে 50%। মানে যদি একটা হোম লোন দেই আমরা, যদি 1,40,00,000 বা 60,00,000 হয়, 1,60,00,000 টাকা মার্কেট ভ্যালু, তাহলে এটা এলিজিবল সিকিউরিটি হবে 80,00,000 টাকা, 50%। আর গোল্ড যদি হয়, গোল্ড আমরা নিয়ে থাকি না, যদি হয় তাহলে এটা 100% ধরা যায়। এবং মার্কেটেবল সিকিউরিটি যদি আমরা নেই সেটারও 50% ধরা যায়। আর শেয়ার যদি আমরা সিকিউরিটি হিসেবে নিয়ে থাকি সেটার লাস্ট 6 মান্থের এভারেজ মার্কেট ভ্যালুর 50% অথবা ফেস ভ্যালুর 50% নিয়ে থাকি। যাই হোক, আমরা যেহেতু ল্যান্ড অ্যান্ড বিল্ডিং নিয়ে থাকি আমরা এটা নিয়ে আলোচনা করব। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর 50% এলিজিবল কোলাটারাল সিকিউরিটি ধরা হয়। আচ্ছা, ধরে নিলাম আমরা একটা হোম লোন নিয়েছে, সেটা ক্লাসিফাইড হয়ে গেছে, সেটার আউটস্ট্যান্ডিং হলো 1 কোটি টাকা। বর্তমানে এই ক্লাসিফাইড লোনের আউটস্ট্যান্ডিং হলো 1 কোটি টাকা, আর এটার ইন্টারেস্ট সাসপেন্সে জমা আছে 2 লাখ টাকা। তাহলে 1 কোটি টাকা মাইনাস 2 লাখ টাকা। আর যেই বিল্ডিংটা আমরা হোম লোন দিয়েছি, যে বিল্ডিং এর এগেইনস্টে, সেই বিল্ডিং এর ভ্যালু হলো 1,60,00,000 টাকা। যদি 1,60,00,000 হয় তাহলে এলিজিবল সিকিউরিটি হবে 50%। 1,60,00,000 এর 50 হলো 80,00,000 টাকা। তাহলে এখানে টোটাল ক্লাসিফাইড লোন আউটস্ট্যান্ডিং 1 কোটি মাইনাস ইন্টারেস্ট সাসপেন্স হলো 2 লাখ টাকা মাইনাস ভ্যালু অফ এলিজিবল সিকিউরিটি 80,00,000 টাকা। তাহলে টোটাল আসে 18 লাখ টাকা। তো এখানে এই 18 লাখ টাকা, এখন হোম লোনটা যদি অ্যাসেস হয়, আমরা জানি কি হোম লোনের ক্ষেত্রে যখন হোম লোনটা যখন ক্লাসিফাইড হবে সেই ক্ষেত্রে প্রভিশনিংটা কেমন হবে? এসএসএ 20%, ডিএফি 50% আর বিএলএ 100%। তো আমরা ধরে নিলাম, যদি ধরে নেই লোনটা অ্যাসেস, তাহলে এখানে 18 লাখ টাকা আছে, 18 লাখ টাকা 20% হলো 3,60,000 টাকা। তাহলে এখানে প্রভিশন ধরতে হবে আমার 3,60,000 টাকা। আর যদি এই লোনটা ডিএফ হইতো তাহলে এটা 50% হইতো, তাহলে 18 লাখ টাকার 50% হলো 9 লাখ টাকা। আর যদি বিএল হতো 18 লাখ টাকাই প্রভিশন রাখতে হইতো, আমার প্রফিট থেকে এই 18 লাখ টাকা আমার প্রভিশন রাখতে হইতো। তাহলে এখানে একটা জিনিস বোঝার বিষয়, যদি এটা 2 কোটি টাকা হইতো তাহলে বিল্ডিং এর ভ্যালু 2 কোটি টাকা হইতো, তাহলে কিন্তু 1 কোটি টাকা মাইনাস হইতো, 1 কোটি মাইনাস 2 লাখ মাইনাস 1 কোটি, তাহলে কিন্তু এটা মাইনাস হয়ে যেত, তাহলে কিন্তু আমরা প্রভিশনিং আসতো না। কিন্তু এখানে এই ক্ষেত্রে মিনিমাম 15% ধরতে হবে। তাহলে মিনিমাম যদি আসতো তাহলে 15 লাখ আসতো, এর নিচে কখনো আসতো না। তাহলে আমরা বুঝতে পারলাম প্রভিশনিং, বেস ফর প্রভিশনিংটা কি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, বিভিন্ন ভাইভা পরীক্ষা এবং এটা ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষাতে এই টপিকটা খুব অহরহ এসে থাকে। তাহলে এই জিনিসটা আমরা বুঝলাম। তাহলে এখানে আরেকটা জিনিস বোঝার আছে, যদি এফডি এর এগেইনস্টে বা আমাদের ডিপিএস এর এগেইনস্টে 1 to 3 মান্থলি মানি মেকারের এগেইনস্টে যদি আমরা লোন দিয়ে থাকি, সেই ক্ষেত্রে কিন্তু 0% হইতে পারে। আসলে সেই ক্ষেত্রে আপনার ক্লাসিফিকেশন হওয়ার সম্ভাবনা থাকে না, যেহেতু আমাদের এর এগেইনস্টে আমাদের কাছে এফডিআর বা ডিপিএস থাকে, সেক্ষেত্রে আমরা এনকেশ করে এটা অ্যাডজাস্ট করে দিতে পারি। তাহলে আশা করি আমরা আজকে খুব একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করেছি। ব্যাংকিং এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। একটা ব্যাংক যতটা প্রভিশনিং যত কম রাখতে হয় একটা ব্যাংকের জন্য তত ভালো, প্রফিট তত বেশি হয়। আমাদের যে স্টেক হোল্ডার থাকে, আমাদের যে মালিক পক্ষ থাকে, তাদেরকে আমরা প্রফিট বেশি দিতে পারি। তাছাড়া ব্যাংকের স্ট্যান্ডটা অনেক ভালো থাকে। তো এই জন্য যখন একটা ব্যাংকের অ্যাসেট কোয়ালিটি যত ভালো হবে সেই ক্ষেত্রে প্রভিশনিং তত কম হবে।
তাহলে আমরা প্রভিশনিংটা টোটাল আমরা জানলাম কিভাবে প্রভিশনিং রাখতে হয়, প্রভিশনিংয়ের সূত্রটা কি, আর আনক্লাসিফাইড লোনের ক্ষেত্রে কিভাবে রাখতে হয় এবং ক্লাসিফাইড লোনের ক্ষেত্রে কিভাবে প্রভিশনিংটা রাখতে হয়। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।